সম্পর্কের প্যাচ, রোমান্টিক প্লাস অ্যাকশন। লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। পর্ব ৫৫। রাহাত হঠাৎ করে মনকে কোলে তুলে নিল। মন তো ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আরে কি করছেন আপনি? কোনো কথা না বলে রাহাত গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে মনকে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। তারপর একেবারে ঝর্ণার নিচে গিয়ে মনকে দাঁড় করিয়ে দিল। চোখে চোখ রেখে এক ভুবন বুলানো চাহনি ছুড়ে দিল ওর দিকে। মন মুখ বেঞ্চি কাটল। এই কি করছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার সুযোগ পেল না। রাহাত ওর কবজি ধরে টান দিয়ে দেয়ালের সঙ্গে ঠেসে ধরল। কি সমস্যা আপনার? এমন করছেন কেন? ছাড়ুন আমাকে। রাহাত গভীর গলায় বলল, চুপ করে এখানে দাঁড়িয়ে থাক। বলছি না একসাথে হলুদ দিয়ে মেখেছি, এখন গোসলটাও একসাথেই করব। মন চোখ কুচকে বলল, দেখুন এটা একদম ঠিক হচ্ছে না, আপনার একটুও লজ্জা নেই। রাহাত হালকা ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসল। পুরুষ মানুষের লজ্জা থাকলে নিজের বউকে আদর করবে কিভাবে বলতো? মন কিছু বলতে গিয়ে থেমে গেল, শব্দ খুঁজে পাচ্ছে না। ঠিক তখনই রাহাত ওর কোমর জড়িয়ে ধরল। হঠাৎ করে নিজের বুকের সাথে মিশিয়ে নিল ওকে। মনের হাত দুটো উঠে এলো রাহাতের বুকের ওপর। বারবার নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু চোখে মুখে যেন এক চোরাকাটা লজ্জা, এক অদ্ভুত অনুভূতির ঢেউ বয়ে যাচ্ছে। রাহাত এক হাতে ঝর্ণার কল ছেড়ে দিল। শীতল পানি ছলছল করে নেমে এলো দুজনের ওপর। মন হঠাৎ কেঁপে উঠল। ঠান্ডা পানির ছোঁয়ায় সারা শরীর বেয়ে এক প্রকার শিহরণ বয়ে গেল। ভেজা শাড়ি শরীরের সাথে লেপ্টে গেছে। রাহাতের সাদা শার্টটা ভিজে হয়ে উঠেছে স্বচ্ছ। তাতে ওর বুকের গঠন স্পষ্ট। রাহাতের হাত ধীরে ধীরে মনের কোমর বেয়ে উঠে এলো পেটের কাছাকাছি। ঝর্ণার পানি বেয়ে দুইটা শরীর যেন একসাথে গলে যাচ্ছে ধীরে ধীরে। রাহাত তার গালটা মনের গালের সাথে আলতোভাবে মিশিয়ে বলল, মন পাখি, আই ওয়ান্ট ইউ। চল না এই ঝর্ণাকে আমাদের বাসর বানিয়ে ফেলি। মন চোখ বড় বড় করে তাকিয়ে রইল, হতবাক। কিছু বলার আগেই রাহাত মনকে পেছনে ফিরে নিজের বুকের সাথে চেপে ধরল। তার ঠোঁটটা মনের ঘাড়ে ডুবে গেল। মন কাঁপছে, ঠোঁট কাঁপছে, দাঁতের সাথে লেগে কাঁপছে। মুখে হাজারটা কথা, কিন্তু একটাও বের হচ্ছে না, জমে যেন এক টুকরো বরফ হয়ে গেছে। রাহাতের কণ্ঠ এবার ঘন, ভারী আর মগ্ন। মন পাখি, আমি এখন আর নিজের মধ্যে নেই। আমি হারিয়ে গেছি তোর ভেতরে। তুই চাইলে এখন আর আমায় আটকাতে পারবি না। মন শুকনো ডোক গিলে, বুকের ভেতরে টিপ টিপ শব্দ। এই মানুষটা এখন কি করবে? ঝর্ণার নিচে দাঁড়িয়ে দুজন একে অপরের খুব কাছে। পানি ঝরছে মাথার উপর থেকে, কিন্তু মুহূর্তটা যেন আগুনের মতো গরম। রাহাত এবার আয়নার দিকে তাকিয়ে মুচকি হেসে ফেলল। মনের চেহারা দেখে তোর হাসি আটকে রাখা দেয়। চোখ বড় বড়, ঠোঁট কাঁপছে, গাল লাল হয়ে উঠেছে, যেন ভয় আর লজ্জায় একাকার হয়ে গেছে মেয়েটা। রাহাত মনকে নিজের দিকে ঘুরিয়ে আনলো। ধীরে ধীরে ওর গলার কাছে মুখ নামিয়ে নিয়ে গেল। তারপর হঠাৎ একটা নরম কিসের সঙ্গে হালকা কামড়। মন ব্যথায় আহ করে উঠল। দুহাত দিয়ে ঠেলা দিয়ে সরিয়ে দিল রাহাতকে। মন ঠোঁট ফুলিয়ে চোখ রাগে গোল করে বলে উঠল, ইউ লুচু ম্যান, অনেকক্ষণ ধরে সহ্য করছে আপনার এই লুচুগিরি। রাহাত ঠোঁট বাঁকিয়ে একটা দুষ্ট হাসি দিয়ে বলল, এখন থেকে রোজ রোজ এগুলোই তোকে সহ্য করতে হবে মন পাখি। মন এবার আর কিছু না বলে বলল, তবে রে, বলেই ঝাঁপিয়ে পড়ল রাহাতের ওপর। রাহাত কিছু বোঝার আগেই মন ওর বুকের ওপর কামড় দিয়ে বসলো। মন রাহাতের বুকে কামড় দিতে গিয়ে ভুলবশত ওর বুকসের ওপর কামড় দিয়ে বসিয়ে দেয়। মন যখন নিজের মধ্যে ফিরে আসে তখন রাহাতের বুক থেকে নিজের মুখটা সরিয়ে আনে। রাহাত, ছি ছি মন, তুই এতটা লুচু আমি আগে জানতাম না। তুই আমার এইখানে কামড় দিলি। মন ভীষণ লজ্জায় পড়ে গেল। কি বলবে বুঝতে পারছে না। রাহাত আবারও বলল, এই কামড়টা তো আমার দেওয়ার কথা ছিল তোর এইখানে, পুরো কথাটা বলার আগেই মন ওর মুখটা চেপে ধরল। মন, আপনার মুখে কিছু আটকায় না, একদম লাগামহীন হয়ে গেছেন। আর একটাও বাজে কথা বলবেন না। এখন এখান থেকে বের হন, আমি শাড়ি চেঞ্জ করব। রাহাত মনের হাতটা মুখ থেকে সরিয়ে নিয়ে বলে, তোর কষ্ট করে শাড়ি খুলতে হবে না, আমি খুলে দিচ্ছি, দাঁড়া। রাহাত মনের শাড়ির আঁচল ধরে টান দেওয়ার আগেই মন ওর হাতটা ধরে ফেলে।
আমার কিন্তু এবার খুব রাগ হচ্ছে, এখান থেকে বের হন, আর না হলে কিন্তু আমি আপনার মাথা ফাটিয়ে দেব। রাহাত কিছু বলতে গেলেই মুনোকে থামিয়ে দেয় আর ওয়াশরুমের দরজা খুলে ধাক্কা মেরে বাইরে বের করে দেয়। রওশন রায় তালুকদার এখনও ঘুমের রাজ্যে বিচরণ করছে। সকালে একবার ইনায়েত এসে ওকে ডেকেছিল, কিন্তু তখন রাইদ ঘুমের ঘোরে উল্টাপাল্টা কথা বলে আবার ঘুমিয়ে পড়ে। এদিকে আয়েশা বেগম ইনায়েতকে নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন, তাই এবার তিনি নিজে রাইদকে ডাকতে এলেন। আয়েশা বেগমের ডাক শুনে রাইদ একটু চোখ কচলে উঠে বসল। ঘুমের এসে কিছু বলতে যাবে, ততক্ষণে আয়েশা বেগম চলে গেলেন। তার সঙ্গে সঙ্গেই দরজা ঠেলে ইনায়াত রুমে ঢুকলো, মুখে বিরক্তিকর ভাব। একটা মানুষ কাল রাত থেকে আজ বিকেল পর্যন্ত কিভাবে ঘুমাতে পারে বলুন তো? আপনি কোন ব্র্যান্ডের গাঁজা সেবন করে ঘুমিয়েছেন একটু বলবেন? রাইদ ধীরে ধীরে বিছানা থেকে নামলো, হাই তুলে সামনে এসে দাঁড়ালো। চোখে মুখে ঘুম ঘুম ভাব, তবুও ঠোঁটে টিপানো একটা বাঁকা হাসি দিয়ে বলল, যে ব্র্যান্ডের ড্রিঙ্ক আপনি গতকাল রাতে সেবন করেছেন, আমি ঠিক সেই ব্র্যান্ডের গাঁজাই সেবন করেছি। ইনায়াত কপালে ভাঁজ ফেলে রাইদের দিকে তাকিয়ে বলল, কী সব বলছেন? হ্যাঁ, এবার ফ্রেশ হয়ে রেডি হয়ে বিদায় হন, আর কত থাকবেন আমাদের বাড়িতে? রাইদ মুখে কষ্টের ছাপ এনে নাটকীয় ভঙ্গিতে বলল, মেহমান হচ্ছে ঘরের লক্ষ্মী, এভাবে আমাকে তাড়িয়ে দিচ্ছেন, খুব কষ্ট পেলাম। ইনায়েত বিরক্ত ভঙ্গিতে বলল, হ্যাঁ দিচ্ছি, ঢং বাদ দিয়ে তাড়াতাড়ি নিচে আসুন, মাম্মা আপনার জন্য অপেক্ষা করছে। এই কথা বলে ইনায়েত মুখ ভেঙচি কেটে ঘর থেকে বেরিয়ে গেল। রাইদ চুপচাপ দাঁড়িয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকে হেসে ফেলল। তারপর আয়নার সামনে গিয়ে নিজের এলোমেলো চুলে হাত বুলিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। চট্টগ্রাম জাহাজ বন্দরে চাঞ্চল্যকর অভিযান। অস্ত্র মাদক পাচার চক্রের প্রধান জামান সর্দার ধরা পড়েছে, কিন্তু রহস্য রয়ে গেছে অমীমাংসিত। চট্টগ্রাম বন্দরে আজ বিকেল থেকেই নজরবিহীন নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। র্যাব ও পুলিশের যৌথ টিম পুরো বন্দর এলাকা ঘিরে রেখেছে। বন্দরে অবস্থানরত 4-5টি বড় আকারের জাহাজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে তল্লাশি চালানো হচ্ছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই জাহাজগুলো দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র, মাদক ও দেশীয় মুদ্রা পাচারের কাজে ব্যবহৃত হয়ে আসছে। এই চক্রের মূল হোতা জামান সর্দারকে র্যাব এরই মধ্যে আটক করেছে, তবে তাকে জিজ্ঞাসাবাদ করেও এখনও কোনো সহযোগীর নাম জানানো সম্ভব হয়নি। জামান মুখে কুলু পেটে আছে, যেন কারো নাম ফাঁস করতে চায় না। তবে তল্লাশিতে পাওয়া কাগজপত্র, নথি ও চ্যাটলগ ঘেঁটে কিছু গুরুত্বপূর্ণ নাম উঠে এসেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম রাফাত। এই চক্র ভেঙে ফেলার দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআই অফিসার রাফসান রাকিব সর্দার এবং হৃদয় বিশ্বাসের ওপর। দুজনেই প্রতিজ্ঞাবদ্ধ, এই মিশনে তারা কোনো দয়া দেখাবে না। রাফসান রাকিব বললেন, আমরা যার নাম প্রথম পেয়েছি তাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করব, এই মিশনে কোনো ছাড় নেই। তাদের কথার পরপরই সেনাবাহিনীর একজন সিনিয়র অফিসার মিস্টার সুদিন কড়া গলায় নির্দেশ দেন, সিবিআই অফিসার রাহাত হাওলাদারকে পুরো ইনফরমেশন পাঠানো উচিত। তাকে এই অপারেশনে সম্পর্কিত করো, এই ধরনের মিশনে ওর দক্ষতা প্রমাণিত। রাকিব সম্মানভাবে মাথা নেড়ে জানায়, জি স্যার, রাহাত স্যারের কাছে সব তথ্য পৌঁছে গেছে। চক্রটি কতটা বিস্তৃত, কারা কারা জড়িত তার সময় বলে দেবে। তবে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলো এখন সম্পূর্ণরূপে সজাগ এবং অভিযানের পরবর্তী ধাপ হতে যাচ্ছে আরও বিস্ফোরক। সন্ধ্যা 7টা। মুনকে বিয়ের আসরে আনা হয়েছে। লাল বেনারসি শাড়িতে মোড়ানো ওর অস্তিত্ব যেন এক জীবন্ত লাল পরী। কপালে টিপ, হাতে চুড়ি, মুখে নিঃশব্দ যন্ত্রণার ছায়া, সব মিলিয়ে ওকে অপার এক রহস্যময় করে তুলেছে। তার পাশে চেয়ারে বসে আছে নিলয়, চোখে মুখে বিজয়ের আনন্দ। এতদিন যার পেছনে সে ঘুরেছে, আজ তাকেই জীবনসঙ্গী করে নিতে যাচ্ছে। ভাবতেই যেন নিজের ভাগ্যকেও বিশ্বাস করতে পারছে না। এদিকে কাজী সাহেব এসে গেছেন, আর কিছুক্ষণের মধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। চারপাশে মুনের কাজিনরা দাঁড়িয়ে, হাসি মুখে, চোখে মায়া আর কৌতূহল। ঠিক তখনই সানিয়া মুনের কানের কাছে হেসে ফিসফিস করে বলল, চিন্তা করিস না, এই বিয়ে হবে না। আমাদের দুলাভাই ঠিক সময় এন্ট্রি নেবেন, দেখিস। মুন চমকে ওঠে, দুলাভাই? ওরা রাহাতের কথা জানে কিভাবে? সে কিছু বলে না, চুপচাপ সানিয়ার চোখের দিকে তাকিয়ে থাকে। মনের ভেতর হাজার প্রশ্ন, হাজার উত্তেজনা। ঠিক তখনই কাজী সাহেব ঘোষণা দেন, এবার বিয়েটা শুরু করি।
মুনের নিঃশ্বাস আটকে আসে, সব কিছু নিস্তব্ধ হয়ে আসে। মেহেরাব এগিয়ে আসে। চারপাশে সাজানো আলোর ঝলকানিতে, আতরের গন্ধে, বাজনার শব্দে হারিয়ে যায় এক কণ্ঠস্বরের অপেক্ষা। কাজী সাহেব ছেলের নাম উচ্চারণ করে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করতে যাচ্ছেন। আপনি নিলয় শিকদার, পিতা জাকির শিকদার। আপনি কি মিদাতা মুন চৌধুরীকে? ঠিক তখনই সদর দরজার দিক থেকে হঠাৎ বিকট শব্দে গান বেজে ওঠে। ময়ূরপঙ্খী ঘোড়ায় চড়ে আসবে রাজপুত্র স্বর্গসুরে, প্রেমিক পুরুষ হায়রে রাহাত মিয়া, রুব্বানে নাচে কমর ডুলাইয়া, রুব্বানে নাচে কমর ডুলাইয়া। একটা ভয়ঙ্কর দাপটে রোমান্টিক বিট, সাথে সাথে ঠাস 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 করে 3-4টা বোমা ফোটার মতো শব্দ হয়। চমকে ওঠে পুরো আসর, সবার চোখ মুখ হা হয়ে গেছে, ভয়ে অবাক হয়ে। দরজার দিকে তাকিয়ে সবাই জমে যায়। ধোয়ার ফাঁক গলে এক দৃশ্য আস্তে আস্তে পরিষ্কার হয়। এক যুবক ঘোড়ার পিঠে ছুটে আসছে, পরনে লাল পাঞ্জাবি, চোখে কালো সানগ্লাস। ঘোড়ার গলায় ঝুলছে একটা সাউন্ড বক্স, যে সেখান থেকেই গানটা বাজছে। তার ঠিক পেছনে আরও 3জন যুবক 3টা ঘোড়ায় করে ছুটে আসছে। তাদের ঘোড়াগুলোর গলাতেও বাঁধা ছোট সাউন্ড বক্স। পুরো পরিবেশে হইচই, কাঁপন। আত্মীয় স্বজন, মেহমান, কাজী, এমনকি নিলয় নিজেও চমকে তাকিয়ে আছে। মনের চোখে মুখে আনন্দের ঝিলিক। রাহাত এসেছে। তার বুকের ধুকপাকানিও যেন থেমে গেছে। রাহাত ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নেমে যায়। পেছন পেছন রিফাত, সিয়াম আর আকাশও নেমে দাঁড়ায়। একজন লোক এসে ঘোড়াগুলো বাইরে নিয়ে যায়। মেহেরাব চৌধুরী রাহাতের মুখের দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে। রাহাত ধীরে ধীরে ওর সামনে গিয়ে পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে বলে, মাই ডিয়ার বিগ শালাবাবু, তুমি কিন্তু ঠিক করনি। আমার বউকে তুমি পরপুরুষের হাতে তুলে দিতে যাচ্ছ, কিন্তু আমি বেঁচে থাকতে এটা কোনো দিনও সম্ভব না। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী।